আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণগত রসায়নের আরেকটি কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। প্রথমে আমরা দেখব যে দ্রাব্যতাটা আসলে দ্রাব্যতা জানার আগে আমাদের জানতে হবে যে দ্রবণ সম্পর্কে। দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দ্রব যোগ দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। দ্রব কি? দ্রব হচ্ছে যেটা কম পরিমাণে থাকে, অর্থাৎ এটার নাম ছোট, তার মানে এটা কম পরিমাণে থাকে। আর দ্রাবক হচ্ছে যেটা বেশি পরিমাণে থাকে, অর্থাৎ এটার নাম বড়, তার মানে এটা বেশি পরিমাণে থাকে। তো ধরি আমরা একটা চিনির শরবতে আমরা কি করি, একটা গ্লাসে, এটা একটা গ্লাস, এই গ্লাসে আমরা পানি নিলাম, এই পর্যন্ত পানি নিলাম, এরপর চিনি দিলাম, তো এই যে এই গ্লাসের মধ্যে যে পানি আর চিনির দ্রবণটা, এখানে কিন্তু একটা দ্রবণ তৈরি হয়েছে। আর এখানে যে চিনি দিলাম, অল্প চিনি দিলাম আর পানি দিলাম, এই পানিটা হচ্ছে বেশি পরিমাণে, তার মানে এখানে পানি হচ্ছে দ্রাবক, এবং এই যে চিনি দিলাম, চিনি কিন্তু পানির তুলনায় অনেক কম, তাই এই চিনিটা হচ্ছে দ্রব। এই দ্রব এবং দ্রাবক মিলে একটা দ্রবণ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে চিনির পানি। তো ধরি আমরা এখানে 100 গ্রাম পানি দিলাম। কত দিলাম? 100 গ্রাম পানি। 100 গ্রাম পানির সাথে আমরা কত যোগ করলাম? 5 গ্রাম চিনি দিলাম। 5 গ্রাম চিনি দিয়ে এটা মিশানোর পর আমরা খেয়ে দেখলাম যে এটার স্বাদ ঠিক হয় নাই, মানে চিনির পরিমাণ কম হয়ে গেছে। তো এটা আসলে 5 গ্রাম চিনির থেকে আরো বেশি পরিমাণ চিনি দিতে হবে। তো চিনির পরিমাণ আর একটু বাড়াইলাম, 100 গ্রাম পানির সাথে কত গ্রাম দেওয়া যায়? ধরলাম যে 15 গ্রাম চিনি দিলাম। যখন 15 গ্রাম চিনি দিলাম, এরপর মিশ্রিত করার পর আমরা দেখলাম যে না, এই শরবতটা বা এই চিনির দ্রবণটা খাওয়ার মতো খাওয়া যায়, এবং এর মিষ্টতা আমরা বুঝতে পারতেছি, একদম সবই নর্মাল, সবই স্বাভাবিক, ঠিক আছে। তো এরপর আমরা কি করলাম যে ভাবলাম যে এই মাত্র এই পর্যন্ত এতটুকু চিনি দিলাম, আর একটু বেশি দিয়ে দেখি তাহলে কি। বেশি মানে বলতে আমরা বুঝাইলাম যে এই 100 গ্রাম পানির মধ্যেই আমরা আবার এখানে 15 গ্রাম দিয়েছিলাম, তো এখানে আমরা কত দিলাম? 40 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো এই 40 গ্রাম চিনি দেওয়ার ফলে আমরা দেখলাম যে পানির মিষ্টতা অনেক বেড়ে গেছে, যা আসলে খাওয়া যাইতেছে না, এতটাই মিষ্টি। তো আমরা এখানে 3টা ঘটনা দেখতে পেলাম। একটা ঘটনায় এই দ্রবণের মিশ্রণটা ঠিক হয় নাই, অর্থাৎ এটা মিষ্টির পরিমাণটা ঠিক হয় নাই। আরেকটা, যখন এর দ্রবণের পরিমাণ বাড়াইলাম, যখন দ্রবের পরিমাণ আরেকটু বাড়াইলাম, তখন দেখলাম যে না, এই দ্রবণটা ঠিক হয়েছে এবং এর মিষ্টতা ঠিক আছে। এবং আরেকটা সিনারিওতে আমরা দেখলাম যে যখন এই দ্রবের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিলাম, তখন এর মিষ্টতা অনেক বেড়ে গেছে, যা আসলে সহ্য করার মতো। তো এই যে যখন এই দ্রবণটা 5 গ্রাম চিনি দেওয়ার ফলে
ইয়া হইলো, এটা আসলে ঠিকঠাক হইলো না, বা এর মিষ্টতা কম, তখন এটাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে এটা ঠিক হয়নি। অর্থাৎ দ্রব ও দ্রাবের পরিমাণটা ঠিক নাই, এই জন্য এটা হচ্ছে অসম্পৃক্ত। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্রব এবং দ্রাবকের পরিমাণ ঠিক আছে এবং দ্রবণটাও সঠিক হয়েছে এবং এর মিষ্টতাও সঠিক, তাই এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। আর এই যে সবচেয়ে লাস্টে যে সিনারিওটা, যে মিষ্টতা অনেক বেড়ে গেছে, তার মানে এই দ্রবের যে দ্রাবকের যে পরিমাণ সেটা থেকে এই দ্রবের পরিমাণ অনেক বেড়ে গেছে, যার ফলে এর মিষ্টতা অনেক বেড়ে গেছে, মানে এটি অতিরিক্ত হয়ে গেছে, মানে অতিরিক্ত বেশি হয়ে গেছে, অতিরিক্ত বেশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে অতিরিক্ত দ্রবণ। তো আশা করছি আমরা বুঝতে পারছি এই যে বিষয়টা, যে দ্রবণ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত এবং একটা অতিপৃক্ত। সম্পৃক্ত কি, অসম্পৃক্ত কি এবং অতিপৃক্ত কি, এটা আমরা এতক্ষণ দেখলাম। এবার আমরা দেখব যে দ্রাব্যতা কি। দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণী 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। অর্থাৎ এই যে এখানে 100 গ্রাম দ্রাবকে 5 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, তার মানে এর দ্রাব্যতা হচ্ছে 5 গ্রাম, সরি, এর দ্রাব্যতা 5 গ্রাম, কিন্তু এই দ্রাব্যতা কিন্তু সম্পৃক্ত না, মানে এটা সঠিক অনুপাত না, এর দ্রাব্যতা, এর সঠিক দ্রাব্যতা অনুপাত হচ্ছে এইটা, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এটা হবে না, কারণ এটা দ্রাব্যতা হবে না, কারণ এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর দ্রাব্যতার সংজ্ঞার মধ্যে প্রথম বলা আছে যে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রাবক আছে তার দ্রব, মানে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর এটার দ্রাব্যতা হচ্ছে 15, দ্রাব্যতা হচ্ছে 15 গ্রাম। তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপর দিচ্ছে যে আমরা দেখলাম যে দ্রবণ ইকুয়াল টু হচ্ছে দ্রব যোগ দ্রাবক, দ্রব এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয়, এবং এই দ্রবণকে প্রকাশ করা হয়, এই দ্রবণকে প্রকাশ করা হয় বড় এম দ্বারা, এবং এই দ্রবকে প্রকাশ করা হয় ছোট এম দ্বারা, আর এই দ্রাবককে দ্রাবকই বলা হয়। এবং যখন এই দ্রবকে এ পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এই দ্রবণ মাইনাস দ্রাবক, তার মানে কি হলো, এই যে এম ইকুয়াল এম মাইনাস এম, এম মাইনাস এম। তো এখন আমরা দ্রাব্যতার একটা সূত্র দেখব, সেটা হচ্ছে দ্রাব্যতা এস ইকুয়াল টু দ্রব বাই দ্রাবক। দ্রব কি, দ্রব হচ্ছে এই যে এম, দ্রব, আর দ্রাবক কি, দ্রাবক ইকুয়াল টু হচ্ছে এই যে দ্রবণ মাইনাস দ্রব, এম মাইনাস এম, আর এই যে এম মাইনাস এম, মানে দ্রবণ মাইনাস দ্রব। এ নিয়ে আমরা সামনে দেখব, ম্যাথ করব। তো আশা করছি আমরা এইটুকু বুঝতে পারছি যে এই সূত্রটা কিভাবে আসছে। এরপর আমরা দেখব যে দ্রাব্যতার গুণফল সম্পর্কে। তার আগে আমরা দেখে আসবো যে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব সম্পর্কে। দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, প্রথমে দেখব যে দ্রাব্যতার প্রকৃতি। দ্রাবকের উপর দ্রবের দ্রাব্যতা নির্ভরশীল।
অর্থাৎ দ্রাবকের প্রকৃতির উপর দ্রবের দ্রাব্যতা নির্ভরশীল। একটি পানি একটি উৎকৃষ্ট দ্রাবক হলেও এটি একটি অজৈব যৌগ। সাধারণত জৈব যৌগ সমূহ জৈব দ্রাবককে দ্রবণীয় এবং অজৈব দ্রাবকে দ্রবণীয় করে। মানে জৈব যৌগ শুধু জৈব দ্রাবকে দ্রবণীয় হয় এবং অজৈব যে যৌগগুলো আছে সেগুলা অজৈব যৌগে দ্রবীভূত হয়। জৈব যৌগ এবং অজৈব যৌগ একসাথে দ্রবণীয় হয় না। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে দ্রাবকের প্রকৃতির উপর এই দ্রাব্যতা নির্ভরশীল। এরপর হচ্ছে দ্রবের প্রকৃতি। দ্রবের দ্রাব্যতা নির্ভর করে দ্রবের প্রকৃতির। এটা মনে রাখতে হবে যে দ্রবের দ্রাব্যতা নির্ভর করে কার উপর? দ্রবের প্রকৃতির উপর। আর এখানে দ্রাবকের প্রকৃতি নির্ভর করে দ্রবের দ্রাব্যতার উপর। আর দ্রবের প্রকৃতি নির্ভর করে দ্রবের দ্রাব্যতা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপর। এরপর হচ্ছে তাপমাত্রার প্রভাব। লা-শাতিলিয়ার নীতি অনুসারে দ্রাবক তাপহারী হলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়, আর তাপমাত্রা কমালে দ্রাব্যতা হ্রাস পায়। তার মানে হলো তাপমাত্রা যখন আমরা বাড়াবো এর সাথে দ্রাব্যতা বাড়বে, এবং তাপমাত্রা কমালে দ্রাব্যতাও কমবে। তার মানে এই দুইটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা সমানুপাতিক দ্রাব্যতা, অর্থাৎ এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। তো এর কিছু উদাহরণ রয়েছে, যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো এগুলো আমরা মনে রাখবো যে এগুলার এই যৌগগুলোর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতাও বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে তাপহারীর ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে তাপ উৎপাদী হলে, যদি তাপ উৎপাদী হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা হ্রাস পায়, এবং তাপমাত্রা কমালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। অর্থাৎ এটা ছিল কি তাপহারী। এখন কি তাপ উৎপাদী। তাপ উৎপাদীর ক্ষেত্রে কি তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, আর তাপমাত্রা কমালে দ্রাব্যতা বাড়ে। তার মানে একটা আর একটা সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা বাড়লে এটা কমবে, আর এটা কমলে এটা বাড়বে। আবার এটা যখন বাড়ে আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে, যখন এই সম্পর্ক, তখন যদি এইটা বাড়ে, যখন 1 এর নিচে অর্থাৎ হর বৃদ্ধি পায়, তখন কিন্তু মান কমতে থাকে। হরের মান যত বেশি, মান তত ছোট, আর হরের মান যত কম, এর মান তত বেশি। অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, এর মান বাড়লে এটা কমবে, এর মান কমলে এটা বাড়বে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আর এর কিছু উদাহরণ রয়েছে, যেমন
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম নাইট্রাইট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট, lead ক্লোরাইড, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এই উদাহরণগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। এরপর হচ্ছে কিছু ব্যতিক্রম, যেমন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতার বৃদ্ধির হার অন্য সব দ্রাব্যতা অপেক্ষা বেশি। এটা কিন্তু মনে রাখবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা বৃদ্ধির হার অন্য যত দ্রব্য আছে সবগুলোর থেকে বেশি। এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে কিছু যৌগের প্রথমে দ্রাব্যতা বাড়ে, পরে ধীরে ধীরে কমতে থাকে। এগুলো হচ্ছে এই যে সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে গ্লোবাল লবণ, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, মানে এটা হচ্ছে গ্লোবাল লবণ। আর এটা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা যৌগ, গ্লোবাল লবণ, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে জিপসাম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটার প্রথমে দ্রাব্যতা বাড়ে এরপর ধীরে ধীরে কমতে থাকে, এরপর এই দুইটার থেকে একটা যে কোনো দিয়ে দিতে পারে। এরপর কিছু গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এদের তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা হ্রাস পায় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার দ্রাব্যতা হচ্ছে 0। তো এরপর আমরা দেখব যে চাপের প্রভাব। বিজ্ঞানী হেনরির সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল পদার্থের কোনো গ্যাসের দ্রাব্যতার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপ এর দ্রাব্যতার সমানুপাতিক। যদি চাপ বাড়ে তাহলে দ্রাব্যতাও বাড়বে, যদি চাপ কমে তাহলে দ্রাব্যতাও কমবে। আর S = হচ্ছে KH × P, আর এই KH হচ্ছে হেনরির ধ্রুবক। এই হেনরির ধ্রুবকের একটা মান আছে, এটা হচ্ছে KH = 1.38 × 10⁻³ মোলার ATM। এটা হচ্ছে KH এর মান। তো এটা নিয়ে একটা ম্যাথ আছে যেটা খুলনা 19 আসছিল, সেটা হচ্ছে একবার দেখে নেবে। একটাই ম্যাথ, খুব একটা বেশি আসে না এই টপিক থেকে। যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে অক্সিজেনের দ্রাব্যতা কত? এই যে হেনরির ধ্রুবক দেওয়া আছে, এটা কিন্তু ফিক্সড, এটা দেওয়া থাকে। তো আমরা কি জানি যে S সমানুপাতিক P। এই P কি? P হচ্ছে চাপ আর S হচ্ছে দ্রাব্যতা, আর দ্রাব্যতা বের করতে বলছি। তো S = KH × P। KH কোনটা? এই যে এটা হচ্ছে KH। তো আমরা কি লিখবো? 1.38 × 10⁻³ ইন্টু চাপ কত? চাপ হচ্ছে 0.98, চাপ হচ্ছে 0.98। তো এটার গুণ কি হবে? এটার গুণ যদি করি তাহলে আমরা যদি এটাকে 1 ধরি, 1 ধরলে কি আসে? 1.3 × 10⁻³ যদি এটা আসে, কিন্তু এটা তো 1 না, 1 এর থেকে কম, তার মানে এই 8 যে আছে 38 হবে না, 38 এর থেকে কম হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 38 এর থেকে কম হচ্ছে 1.35, এটা। তার মানে এর আনসার হবে এটা। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর হচ্ছে যে দ্রাব্যতা কয়েকটা জিনিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে প্রতাপ। এটা দ্বারা আমরা মনে রাখতে হবে যে প্রকৃতির উপর, তাপমাত্রার উপর এবং চাপের উপর। তো দ্রাব্যতা 3টা জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে প্রকৃতির উপর, তাপমাত্রার উপর এবং চাপের উপর।
এবং এই যৌগগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে বেরিলিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট। এই আয়নিক যৌগ পানিতে অদ্রবণীয়। এরপর হচ্ছে দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব। দুর্বল অ্যাসিডের স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতার উপর পিএইচ এর মানের বৃদ্ধি ঘটে। অর্থাৎ যেহেতু দুর্বল অ্যাসিড, তাই এটা দুর্বল অ্যাসিড কোনটাকে বলি আমরা, যখন সেটা পিএইচ এর মান বাড়তে থাকে তখন সেটা দুর্বল হতে থাকে। এই জন্যই বলছে যে দুর্বল অ্যাসিডের স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতার উপর পিএইচ এর মানের বৃদ্ধি ঘটে। যেমন সালফেট আয়ন, কার্বনেট আয়ন, এটা ক্রোমেট আয়ন ইত্যাদি আয়নযুক্ত স্বল্প দ্রবণীয় লবণ পানিতে অ্যাসিডের বেশি দ্রবীভূত হয়, যার ফলে পিএইচ এর মান হ্রাস পায়, ফলে দ্রাব্যতা বাড়ে। এবং এই যে এই ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। সিলভার সালফেট, লেড সালফেট, বেরিলিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট লবণের ক্ষেত্রে পিএইচ এর দ্রাব্যতা অপরিবর্তিত থাকে, অর্থাৎ এগুলা যদি মিশ্রিত করা হয় তাহলে ওই দ্রবণের দ্রাব্যতা কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব দ্রাব্যতার গুণফল সম্পর্কে। ধরি একটা যৌগ ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম এখানে 3। তো এটা যদি আমরা ভেঙে দেখাই তাহলে এটা হবে ক্যালসিয়াম 2 প্লাস PO4 3 মাইনাস, এবং এখানে যেহেতু 3 আছে তাহলে আগে 3 দিয়ে দিই এবং পরে 2 আছে পরে 2 দিয়ে দিই। এবং এইখানে ধরি সবগুলা দ্রাব্যতা হচ্ছে S, এটাও S, এটাও S, এটাও S, কিন্তু এখানে 3 যেহেতু আছে তাহলে এখানেও 3 দিয়ে দিই 3S, এবং এখানে যেহেতু 2 সাথে গুণ আছে অর্থাৎ এই যে ক্যালসিয়ামের দ্রাব্যতা হচ্ছে S, আবার এদিকে এই ফসফেটের দ্রাব্যতা হচ্ছে S এবং এটার দ্রাব্যতা হচ্ছে S। যেহেতু এই ক্যালসিয়ামের সাথে 3 আছে তাই 3 দিয়ে গুণ দিলাম, আর এখানে যেহেতু 2 আছে তাই 2 দিয়ে গুণ দিলাম। এখন এটার দ্রাব্যতার গুণফল কি হবে? দ্রাব্যতার গুণফলকে প্রকাশ করা হয় KSP দ্বারা। দ্রাব্যতার গুণফল মানে এই দুইটার গুণফল। এই দুইটার গুণফলের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস ইন্টু ফসফেট 3 মাইনাস, কিন্তু এটার সাথে যেহেতু এখানে এই যে এই ক্যালসিয়ামের আগে 3 আছে, এই 3টা এখানে পাওয়ার হয়ে যাবে, এবং এই যে এই 2 যেটা আছে এই 2টা এখানে পাওয়ার হয়ে যাবে। এখন যদি আমরা এই দ্রাব্যতার মানটা বসাই দিই, এর দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা হচ্ছে 3s ইন্টু 2s স্কোয়ার, অর্থাৎ এই সামনে যে একক ধ্রুবক থাকবে সেটা পাওয়ারেও সেই ধ্রুবকটাই হবে। যখন দ্রাব্যতা লিখব সামনে যেটা থাকবে, সামনে যে ধ্রুবক থাকবে সেটা পাওয়ারেও থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর হচ্ছে এটাকে যদি আমরা লিখে ফেলি যে 27s কিউব ইন্টু 4s স্কোয়ার,
এবং এটা গুণ করলে হয় 108 s টু দি পাওয়ার 5 এবং এটাই হচ্ছে এই এই যৌগটার দ্রাব্যতার গুণফল। তো আমরা বুঝতে পারছি যে প্রথমে এই যৌগটা আমরা বিয়োজন করব, ভেঙে ফেলবো, অর্থাৎ ভেঙে ফেললে ক্যালসিয়াম আয়ন তৈরি হবে এবং ফসফেট আয়ন তৈরি হবে। তো ফসফেট আয়নে এখানে যেহেতু 3টা ক্যালসিয়াম আছে তাই এখানে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, এবং এখানে যেহেতু 2টা ফসফেট আছে তাই এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। আর এর পাওয়ারের এখানে যে আয়নের যে বিষয়টা সেটা হচ্ছে পটাশিয়ামের আয়ন থাকবে হচ্ছে এই ক্যালসিয়ামের কাছে, এবং ক্যালসিয়ামের যে আয়ন থাকবে সেটা হচ্ছে এই পটাশিয়ামের কাছে। তাই যখন ক্যালসিয়ামের আয়ন লিখবো তখন এটার সাথে এটা দিব, আর যখন পটাশিয়াম এটা দিব তখন ফসফেট এটা দিব তখন এটা দিব। তো আমরা যদি আরও একটা যৌগ নেই, ধরি MxNy, এটি যৌগ। তো এটা যদি আমরা ভাঙি কি দাঁড়ায়, এটা ভাঙলে দাঁড়ায় হচ্ছে কি দেখলাম, এখানে প্রথমে লিখলাম এম, এখানে এম এর আয়ন গুনতে হবে, এম এর আয়ন হবে এন এর কাছে যেটা থাকবে সেটা হচ্ছে এম প্লাস ওয়াই প্লাস, আর এই এন এর যে আয়নটা থাকবে সেটা হচ্ছে এক্স এর কাছে। তো এটা, এবং যেহেতু এখানে এক্স পরিমাণ এম আছে তাই এখানে এক্স গুণ দিয়ে দেন, এবং যেহেতু এখানে ওয়াই পরিমাণ এন আছে তাই এখানে ওয়াই গুণ দিয়ে দিব। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তারপরে হচ্ছে দ্রাব্যতা, এর দ্রাব্যতাও এস, এর দ্রাব্যতাও এস, এবং এই এম এক্স মাইনাসের দ্রাব্যতাও এস। যেহেতু এখানে এক্স গুণ আছে সাথে তাই এটার সাথেও এক্স গুণ দিয়ে দিব, এবং এখানে যেহেতু ওয়াই গুণ আছে তাই এখানে ওয়াই গুণ দিয়ে দিব। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর যদি আমরা দ্রাব্যতার গুণফল বের করি, দ্রাব্যতার গুণফল কেএসপি ইকুয়াল টু কী হবে, এই এম প্লাস ওয়াই এর এই আয়নের দ্রাব্যতা ইন্টু এন মাইনাস এক্স, এই আয়নের দ্রাব্যতা। আর এর পাওয়ার কী হবে, পাওয়ার থাকবে এর সামনে যে ধ্রুবক থাকবে সেটা, অর্থাৎ এক্স, পাওয়ার হবে এক্স। তো এখন যদি আমরা দ্রাব্যতার এই আয়নগুলো দ্রাব্যতা লিখে ফেলি সেটা হচ্ছে এক্স এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ এই দ্রাব্যতার সামনে যে এটা থাকবে ধ্রুবকটা থাকবে সেটা পাওয়ারেও হবে। তো এরপর আমরা পাওয়ারগুলো এক একটার উপর বসাই দিই, এক্স এস ইন্টু এস এক্স ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ইন্টু এস। তো এখন যদি সব এই দুইটা কিন্তু গুণ অবস্থায় আছে, তো এই দুইটাকে একসাথে যদি আমরা করে ফেলি থাকে এক্স এস ওয়াই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই দুইটার যোগফল থাকবে এস এর মাথায়, এবং যে এক্স এর মাথায় এক্স সহ এক্স এর এই ধ্রুবকের মানটা ধ্রুবকের উপরে কিউব হবে, এবং এইটার ধ্রুবকের মাথায় এটার ধ্রুবক কিউব হবে। যদি আমরা এটার ক্ষেত্রে একটু খেয়াল করি, এটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে 3s, এখানে এই 3 এর বদলে কি এখানে x, তার মানে 3 কিউব, x টু দি পাওয়ার x এখানে 3 টু দি পাওয়ার 3 হবে, ইন্টু এখানে কি y টু দি পাওয়ার y, তার মানে এখানেও এই 2 টু দি পাওয়ার 2 হবে, ইন্টু 2 টু দি পাওয়ার 2, এবং এখানে কি বলছে s এর মাথায় কি হবে, এই যে এই দুইটার যোগফল 3 প্লাস 2, তো কি হবে 27 ইন্টু 4 ইন্টু s পাওয়ার 5, মানে সেম একই কথা। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই শর্টকাট। তাই এই যে এটা মনে রাখবো যে এখানে যে ধ্রুবকটা থাকবে ভেঙে ফেলার পরে এই ধ্রুবকের পাওয়ার হবে ইন্টু
এই ধ্রুবকের পাওয়ার হবে এটাই প্লাস এস টু দি পাওয়ার এই দুইটার যোগফল, এটাই হবে এর দ্রাব্যতা। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এখন আমরা কিছু আর দ্রাব্যতার গুণফল দেখবো, যেগুলো হচ্ছে একদম ফিক্সড। দ্রাব্যতার লবণের গুণফল যেমন এই যে যখন এবি লবণ থাকে, এবি লবণ মানে কি, এই যে AgCl, এটা হচ্ছে AB, অর্থাৎ এটাও এক এটাও এক। অর্থাৎ যখন এবি লবণ থাকবে তখন এর দ্রাব্যতা গুণফল হবে S², কারণ এই যে এটা ভাঙলে এটার মানও S হবে, এটার মানও S, তখন এই দুটার গুণফল হবে S × S = S²। এটা কিন্তু একদম মুখস্থ, এটার কোনো ভেবে চিন্তার কোনো কাজ নাই, এটা যখন পরীক্ষায় আসবে তখন মুখস্থ আনসার। এরপর হচ্ছে AB2 লবণ, যেমন PbI2, অর্থাৎ লেড আয়োডাইড। যখন AB2 লবণ থাকবে, এই যে এটা AB2 লবণ যখন থাকবে তখন সেটার দ্রাব্যতার গুণফল হবে 4s³। 4s³ কিভাবে হলো, এই যে এখানে যেহেতু এটা ভাঙছে তার মানে এর দ্রাব্যতা হবে S, এবং এর দ্রাব্যতা কত হবে S × 2, মানে 2s হবে। তো এই যে আমরা শিখে আসছিলাম যে প্রথমে S দিব, তারপর এর পাওয়ার, এই ধ্রুবক যেটা থাকবে এর পাওয়ার কিন্তু উপরে সেম হবে, তার মানে এটার পাওয়ার হবে 1, তার মানে এখানে S⁴ = S থাকবে, এবং এখানে ধ্রুবক সামনে 2 আছে, এর সামনে 2 দিয়ে দিলাম। এই জন্য এটা যখন এটা হবে 4s², এটার গুণফল হবে কত 4s²। 4s² এর সাথে যখন আবার s গুণ হবে তখন 4s³। আবার এই a টু b এর ক্ষেত্রেও সেম, a টু b এর ক্ষেত্রে হয়েছে 4s³ মান। এবং আবার যখন AB2 লবণ থাকবে, A2B2, অর্থাৎ এখানেও 2 থাকবে, পরেও 2 থাকবে। আর এই যে এটা কিন্তু একটা পুরাটা মিলে একটা যৌগ, এটা হচ্ছে কার্বনের যৌগ। এটা কিন্তু ভুল করা চলবে না, এটা পুরোটা মিলে একটা যৌগ। এবং যখন AB2 লবণ থাকবে, অর্থাৎ মার্কারি ক্লোরাইড, তখন এই যে ভেঙে এটা হইলো, এর গুণফলও কিন্তু এস 4s³ হবে। এরপরে হচ্ছে AB3 লবণ, AB3 বা A3B, যেটাই হোক, A3B বা AB3, অর্থাৎ এই যে প্রথমে আছে একটা, পরে আছে 3টা। যখন AB3 লবণ হবে তখন এর দ্রাব্যতার গুণফল হবে 27s⁴, 27s⁴। এরপরে হচ্ছে A3B2 বা A2B3, যেটাই থাক, এর দ্রাব্যতার গুণফল হবে 108s⁵। আর এই দ্রাব্যতাগুলোর মান কিন্তু একদম ফিক্সড। তো আমরা বাসায় এইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব, যদি না পারি তাহলে অবশ্যই জানাবেন কোথায় সমস্যা হচ্ছে। এরপর দেখব যে দ্রাব্যতার গুণফল নীতির প্রয়োগ, যেমন যখন এটা হচ্ছে আয়নিক গুণফল, এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল KSP, আর KIP হচ্ছে আয়নিক গুণফল। যখন দ্রাব্যতার গুণফল থেকে আয়নিক গুণফলের মান বেশি হবে তখন সেটা হচ্ছে অতিপৃক্ত বা অধক্ষিপ্ত। যখন এই KSPর মান বেশি হবে, আয়নিক গুণফলের মান কম হবে, সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। এবং যখন আয়নিক গুণফল ও দ্রাব্যতার গুণফলের মান সমান হবে তখন সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো আশা করছি আমরা এইটুকু বুঝতে পারছি যে কোনটা এই আয়নিক গুণফলের মান এবং দ্রাব্যতা গুণফলের মান
কি হলে কোনটা কি প্রকৃতির দ্রব্য। এবার আমরা জানবো যে সময়ন সম্পর্কে। সময়নের প্রভাব কি, অর্থাৎ দুটি যৌগের মধ্যে যখন কমন আয়ন থাকবে তখন সেটা হচ্ছে সময়ন, তখন সেখানে সময়ন প্রভাব থাকবে। যেমন আমরা ধরি H2S ও HCl, এই দুইটার মধ্যে একটা আয়ন কমন, সেটা হচ্ছে H+। H+ যেহেতু কমন, তাই এই দুইটার মধ্যে সময়ন প্রভাব থাকবে। এই যে এখানে যেহেতু এর আয়ন কমন, তাই এটার মধ্যে সময়ন প্রভাব থাকবে, এবং এই সময়ন প্রভাবের প্রথম শর্ত হচ্ছে একটি স্বল্প দ্রবণীয় এবং দুর্বল তড়িৎ বিশ্লেষের সাথে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং একটি সবল তড়িৎ বিশ্লেষ্য থাকতে হবে। অর্থাৎ যখনই দুইটা, একটা সবল থাকবে এবং একটি দুর্বল থাকবে, তখনই সেটার মধ্যে সময়ন প্রভাব দেখা দিবে, আর না হলে সময়ন প্রভাব দেখা দিবে না। এবং এই সময়ন প্রভাবের কারণে এই দ্রবণের দ্রাব্যতা কমে যায়। এবং এমসিকিউ খুবই নর্মাল কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যখন এই যে H2S আর HCl দেখবা, তখন সেটা হবে আনসার, আর কোনো ভাবাভাবি নেই। যখন H2S আর HCl থাকবে তখন এটাই হবে আনসার। তো এই ছিল সময়ন প্রভাবের। তো এখন আমরা দেখব যে কিছু কোয়েশ্চেন দেখবো যেগুলো বিগত বছরগুলোতে আসছে। প্রথমে হচ্ছে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। তো আমরা দেখে আসছিলাম যে একটু আগেই কিছু ব্যতিক্রমগুলোর মধ্যে হচ্ছে যে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়, সেটা হচ্ছে সিলভার ফ্লোরাইড, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। এখন হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AS2 হিসেবে AS3 এর দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা কত? আর এর দ্রাব্যতা কিন্তু ফিক্সড, এর মান হচ্ছে মুখস্থ মান। এটা আসলে স্যারেরা দেয় সময় নষ্ট করার জন্য কিছু মুখস্থ মান। আসলে এগুলা কোশ্চেন, যদি এগুলার কিছু মুখস্থ মান আছে, এগুলো যদি মুখস্থ থাকে তাহলে আনসার করা যায়, না হলে এর ম্যাথ আসলে অনেক বড় হয়ে যায়, যেগুলো আসলে 30-40 সেকেন্ড আসলে করা পসিবল না। আর যারা এইরকম এমসিকিউগুলো করতে যাবে, তারাই মূলত দেখা গেল যে 2 থেকে 3 মিনিট নষ্ট করে গেল, অর্থাৎ 4 থেকে 5 মিনিট নষ্ট করলো, কিন্তু দেখা যাবে অনেক সময় আনসার মিললো না। তো এরকম হতেই পারে, অর্থাৎ তারা কিন্তু এক এমসিকিউ দাগানোর জন্য 4 থেকে 5টা এমসিকিউ স্কিপ করলো। যে আমি যে সময় এই ম্যাথটা করলাম, আরেকজন একই সময়ে 5টা এমসিকিউ রাইট করে দিল, তাহলে আমি এটার জন্য 1 পাবো, কিন্তু সে পাবে 4, তাহলে চান্সটা কার হবে? চান্সটা অবশ্যই তারই হবে। স্যার দেখতে আসবে না যে এটা আমি কত কষ্ট করে মিলাইছি। তো এটার মান যেহেতু মুখস্থ, তো এটার মান হচ্ছে গিয়ে এই যে 1.5 × 10⁴ গ্রাম ইনভার্স 1 লিটার ইনভার্স 1।
তো এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর এককটা কি হবে। তো এই যে যখন এবি লবণ ছিল তখন দ্রাব্যতা ছিল এস স্কোয়ার। তো এস স্কোয়ারের জন্য এর একক কত, এই যে দ্রাব্যতা যখন এস দ্রাব্যতার একক হচ্ছে এই যে মোল লিটার ইনভার্স 1। যখন এই যে এস স্কোয়ার হবে দ্রাব্যতা, তখন এই মোল ইনভার্স 1-এর উপর একটু স্কোয়ার দিয়ে দেবো, মানে মোল স্কোয়ার ইন্টু লিটার ইনভার্স 2। যখন এই যে এস কিউব হবে তখন এই একক এটার উপর কিউব বসাই দিব, তখন হবে মোল কিউব লিটার ইনভার্স 3। এরপর যখন এই যে এস টু দি পাওয়ার 4 হবে তখন উপরে 4 হয়ে যাবে, যখন 5 হবে তখন 5 হয়ে যাবে। তো এইভাবে আসলে এককগুলো নির্ণয় করা হবে। এখন হচ্ছে যে কোন ক্ষণ পদক্ষেপ পরে। তো আমরা একটু আগে জানলাম যে যখন আয়নক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের সমান হয় তখন সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। যখন আয়নক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের থেকে কম হয় তখন সেটা হচ্ছে অসম্পৃক্ত। আর যখন আয়নক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের থেকে বেশি তখন পদক্ষেপ পরে, অর্থাৎ অতিপৃক্ত হয়, অর্থাৎ আনসার হবে এইটা। এরপর হচ্ছে M2X3 এর দ্রাব্যতা এত হলে KSP কত। তো আমরা জানি যে M2X3 এর দ্রাব্যতার গুণফলের মান কিন্তু আমরা জানি যে মুখস্থ মানটা কি, সেটা হচ্ছে যে 108 S⁵, অর্থাৎ ধরলাম যে আমার এই মানটা মুখস্থ নাই, কিন্তু এই যৌগটা দেখে আমার বের করতে হবে এর মানটা কি। তখন আমরা কি করব, তখন আমরা একটা টেকনিক শিখছিলাম। কি টেকনিক? এই যে প্রথমে এটাকে আমরা বিয়োজন করে ফেলবো, M2X3 2 M2 3 প্লাস X2 এখানে হবে 3। টেকনিকটা কি, সেটা হচ্ছে এই যে এটার উপর প্রথমে স্কোয়ার দেব, এই যে এম এর প্রথমে যে মান থাকবে সেই মানের উপর আবার সেই মানটাই পাওয়ার হিসেবে বসবে, অর্থাৎ 2 এর উপর 2 বসবে, ইন্টু আবার এই এক্স এর আগে যে ধ্রুবক থাকবে সেই ধ্রুবকটাই আবার ধ্রুবকের উপর ওই ধ্রুবকটাই পাওয়ার হিসেবে বসবে, মানে 3 এর উপর 3 বসবে, এবং ইন্টু এস হবে এই দুইটার যোগফল, অর্থাৎ 2 + 3। তখন কি হলো, কি দাঁড়ালো যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 27, তারপর S⁵, মানে 108 S⁵। তো এখন যেহেতু এর দ্রাব্যতা দেওয়া আছে, তার মানে দ্রাব্যতার মানটা আমরা বসাই দিই। এটা কিন্তু KSP ইকুয়াল টু, এখন এস এর মান আমরা বসাই দিই 108 ইন্টু 1.1 ইন্টু 10⁵ তো এর ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা যদি আমরা করি যে 108 ইন্টু 1.1 ইন্টু 10⁻⁻²⁵, তো এটাকে আমরা 1 ধরি, 1.1 ধরলাম যে 108 ইন্টু 1, এটা কিন্তু ধরলাম 1 ইন্টু 10⁻⁻²⁵। তো তাহলে এখানে কি হবে, 108 ইন্টু 1 ইন্টু আর এর পার কি হবে, পার গুণ হয়ে যাবে, তার মানে 10⁻10। তাহলে এটা গুণ করলে কি হবে, 108 ইন্টু 10⁻10। তো যেহেতু এখানে মানটা কমাই দিছি, তাহলে এখানে কিন্তু মান কমে যাবে। আর যদি এখানে ভাগ থাকতো, যদি এটা ভাগ থাকতো, যদি যখন ভাগের সময় ভাগ করার সময় যদি মান কমায়,
তাহলে আনসার কিন্তু বাড়বে, কিন্তু গুণের সময় যদি মান কমায় তাহলে আনসারও কিন্তু একটু কমবে। তো এটার কাছাকাছি, সরি এখানে কিন্তু মান আর একটু কমবে, সেটা হচ্ছে যে এর কাছাকাছি কোনো একটা মান হবে 108 বা এর কাছাকাছি কোনো একটা মান হবে, এর কাছাকাছি মানে 108 এর কাছাকাছি কোনো একটা মান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি একটা মান। কিভাবে সবচেয়ে কাছাকাছি? এটাকে যদি আমরা দুই ঘর পিছাই দিই তাহলে এটার পাওয়ার কিন্তু 10 হয়ে যাইতেছে। তো এখানে পাওয়ার 10, এটার পাওয়ারও কিন্তু 10, তার মানে এই 108 এর সবচেয়ে কাছাকাছি কিন্তু এটা, আর এটা কিন্তু অনেক দূরে চলে গেছে, তাই এর আনসার হবে মানে এরকম সিমিলার টাইপ ক্যালকুলেশন করে আনসার বসাইতে হবে। যেহেতু অ্যাকুরেট কোনো মান পাওয়া পসিবল না, তাই এরকমভাবে আসলে ক্যালকুলেশনগুলো করতে হবে, একটু ফাস্ট করতে হবে যেহেতু সময় খুব বেশি থাকে না। এরপর হচ্ছে কোনটিতে সময়ায়ন প্রভাব দেখাবে। এই যে আমরা জিজ্ঞেস আসলাম যে যখন এটা থাকবে তখন আনসার এটা হয়ে যাবে, আর কোনো কিছু দেখা লাগবে না। এরপর হচ্ছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 থাকলে প্রতি লিটার ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো এর জন্য কি বলতে পারবে? প্রতি লিটার, তার মানে 1000 লিটার বার করতে হবে। তো এখানে আমরা ঐকিক নিয়মে করে ফেলবো, যেমন 50 মিলিমিটারে আছে 5 গ্রাম, তাহলে 1 মিলিমিটারে থাকবে কত? 5/50, আর এখানে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। তো এখানে 1000 মিলিলিটারে হবে কত? যেহেতু এখানে মিলিলিটার দেওয়া আছে তাই এটা এই লিটারকে মিলিলিটার বানায় নিস। তো 1000 মিলিলিটার হবে 5 × 1000/50, এটা 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 এটা, তার মানে আনসার হবে 100 গ্রাম লিটার ইনভার্স। এই কোনটা হবে? এটা। এরপর হচ্ছে Al2S4 3 এর দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতার গুণফল কত? দ্রাব্যতার গুণফল কত? তো কি দেখবো আমরা যে এর দ্রাব্যতা S, এটাও S, তার মানে এটার আগে হবে, প্রথমে আমরা দেখবো যে পাওয়ারের মান দেখব। এখানে কত? 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। এই যে এখানে যে আমরা দেখছিলাম যে S এর মান দেখবো, এই যে এইগুলার যোগফল কিন্তু কত? 5 হইতেছে। এই যে এই দুইটার যোগফল কিন্তু 5, এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে S⁴, এই দুইটাই কিন্তু আবার পাওয়ার হিসাবে আছে। তো এই দুইটা যোগফল যদি আমরা এখানে বের করি তাহলে নিশ্চয়ই এই যে পাওয়ারগুলোর যোগফল সেম হবে। তাহলে এই যে এই দুইটার যোগফল কত? 2 3 ইকুয়াল টু হচ্ছে 5। তো আমরা দেখবো প্রথমে পাওয়ারগুলো দেখবো যে এখানে 2 আর 2 4, এখানে 2 আর 3 5, তার মানে এর আনসার হবে 5। মানে যত শর্টকাট নিয়মে আসলে করা যায় এগুলা করতে করতে আসলে প্র্যাকটিস হবে। আশা করি আমরা সকলে বেশি বেশি প্র্যাকটিস করব, এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এছাড়াও আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ভেঙে করা যায়, মানে Al2SO4 3 এটাকে ভাঙলে আসে হচ্ছে
Al3 প্লাস প্লাস SO4 2 মাইনাস, এর আগে 3 হবে, এর আগে 2 হবে, আর এই সবগুলো দ্রাব্যতা S, যেহেতু এখানে 2 আছে তার মানে 2, এখানে 3 হবে। তাহলে KSP কত হবে? KSP হবে 2S স্কয়ার ইন্টু 3S কিউব। তো আবার আরেকটা টেকনিক আছে বোঝার জন্য, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এখানে যা থাকবে এর পাওয়ারও তা থাকবে, আবার এটার ধ্রুবকও যা থাকবে এটার পাওয়ারও তা থাকবে। তো এখানে যদি কেউ চিন্তা করলো যে এটার এখানে যা ধ্রুবক আছে এখানে পাওয়ার তা, এখানে ধ্রুবক যা এখানে পাওয়ার তা, মানে যার যেভাবে খুশি সেভাবে আনসার করবে। নিয়ম অনেকগুলাই, যার যেভাবে খুশি, যার যেভাবে সহজ, যে যেভাবে তাড়াতাড়ি করতে পারে। এরপর হচ্ছে এটার দ্রাব্যতা যদি এক্স হয় তাহলে দ্রাব্যতা গুণাঙ্ক কত? তো এখানে আমরা কি করব? এখানে এটা এখানে আছে 1, এখানে আছে 3, তার মানে এর দুটো যোগফল হচ্ছে 4। তো আমরা দেখব যে 4 কোনটা কোনটা আছে। 4 আছে এটার মধ্যে এবং এটার মধ্যে পাওয়ার। তো আমরা জানি যে দ্রাব্যতার সর্বোচ্চ গুণফল কত আছে? S স্কয়ার। S স্কয়ার, যেখানে তো দ্রাব্যতা x বলে দেওয়া আছে, তার মানে এখানে s এর পরিবর্তে হবে x, অর্থাৎ x স্কয়ার হবে। সিঙ্গেল 1x স্কয়ার হবে, কিন্তু 1x টু দি পাওয়ার 4 কখনো দ্রাব্যতার গুণফল হতে পারে না। এর আনসার হবে এটা। অথবা যদি আমাদের মান মনে থাকে, এটা কিন্তু AB3 লবণ, আমরা জানি যে AB3 লবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কিন্তু ফিক্সড। কত? 27s টু দি পাওয়ার 4। এটা কিন্তু দ্রাব্যতার গুণফলের মান, এটা হচ্ছে ফিক্সড। আবার আরেকভাবে করতে পারবো, সেটা হচ্ছে এখানে এটা যদি আমরা ভেঙে দেই, LOS3, এটা আমরা ভেঙে দিলাম Al3 প্লাস প্লাস 3OS মাইনাস। তো এখানে S 3S, তো এটা গুণফল কি হবে? S ইন্টু 3S ইন্টু হোল কিউব, বা S ইন্টু 27s কিউব, তখন 27s টু দি পাওয়ার 4। এরপর হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KNO3 এর 100 গ্রাম সমৃদ্ধ দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। ওই তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা কত? তো এখানে দেওয়া আছে যে এত সমৃদ্ধ দ্রবণকে, মানে এখানে দ্রবণের পরিমাণ দেওয়া আছে। এই দ্রবণের আমরা জানি যে এই দ্রবণের পরিমাণকে কি প্রকাশ করা হয়? বড় হাতের M দিয়ে প্রকাশ করা হয়, এবং অবশেষ 50 গ্রাম পাওয়া যায়, অর্থাৎ এটা হচ্ছে দ্রব, মানে ছোট হাতের M, মানে এরকম দ্রবণ দ্রাবক বড় হাতের M হবে বড়টা, আর ছোট হাতের M হবে ছোট মান। তো এখন দ্রাব্যতা আমরা কি জানি? দ্রাব্যতার একটা সূত্র পড়ে আসছিলাম যে S ইকুয়াল টু বড় M বাই ছোট M মাইনাস M, মানে সরি ছোট M মাইনাস বড় M মাইনাস M, মানে হলো এই যে এটা দ্রব বাই দ্রাবক, দ্রব তো হচ্ছে ছোট হাতের M, এবং দ্রাবক ইকুয়াল টু কি? দ্রবণ মাইনাস দ্রবণ, মানে বড় হাতের M মাইনাস ছোট হাতের M। তো এখানে যদি আমরা ইন্টু 100, তো এখানে আমরা মান বসাই দিই কত? 50, 100 মাইনাস 50 ইন্টু 100, এরপর থাকে
50/50 ইন্টু 100, এটা কাটা গেল, তার মানে 100, তার মানে দ্রাব্যতা হবে 100। এরপর কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত আছে। NaCl এর দ্রাব্যতা কত? তো 20 গ্রাম ভরের, তার মানে এটা হচ্ছে বড় হাতের M, বড় মান তার মানে বড় হাতের M, এবং এটা হচ্ছে ছোট মান তার মানে ছোট হাতের M। তো এর দ্রাব্যতা আমরা বের করে ফেলবো যে S ইকুয়াল টু M মাইনাস বড় হাতের M মাইনাস ছোট হাতের M ইন্টু 100। তখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে থেকে 20/75 মাইনাস 20 ইন্টু 100। এরপরে থাকে হলো 20/55 ইন্টু 100। তো এটাকে কি থাকে, এটা থাকে এখানে আমরা কি করতে পারি, 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করে এখানে 4 আর এখানে 11, তার মানে উপরে থাকলে 400 আর নিচে হলে 11। তো এখন যদি আমরা 11কে 400 দিয়ে ভাগ দিই তাহলে কত থাকে? প্রথমে 3 দিয়ে গুণ দিই, 3 দিয়ে গুণ দিলে থাকে হচ্ছে 33, এর থেকে 7 70, এরপর যদি 6 দিয়ে গুণ দিই তার মানে 64 4, এরপর যদি একটা দশমিক দিই এখানে 0, তারপর হবে 3, তো এখানে হবে 33, তারপর হবে 7, তার মানে একটা 0 হবে, তারপর 6, তার মানে এভাবে চলতে থাকবে 3.6 3.6 3.6 3.6 3.36 এভাবে চলতে থাকবে। তার মানে এখানে কি আছে, এই যে 3.36, এটা হবে आंसर। এটা কত? 400/11 34/34। তো এই ক্যালকুলেশনগুলো কিন্তু আরেকটা বিষয়, এই আমি কিন্তু এখানে অনেক স্পেস নিয়ে করতেছি, আর যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তখন অবশ্যই স্পেস নিয়ে ক্যালকুলেশন করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পেস নিয়ে ক্যালকুলেশন করবেন না, যত কম জায়গায় আপনারা ক্যালকুলেশন করতে পারবেন তত ভালো, যত কম জায়গায় ক্যালকুলেশন করতে পারবেন তত ভালো। আর এক্সামের কোশ্চেনে কিন্তু জায়গা থাকেই না, বলতে গেলে আপনি জায়গা পাবেনই না। যদি আমরা একটু ডেমো দেখাই, এই যে এটা হচ্ছে একটা কেমিস্ট্রি কোয়েশ্চেন। এখন আমাকে আপনারা বলেন যে এইখানে এই যে যদি আমরা একটা ম্যাথ দেখিয়ে, কোনো নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ এই যে সমাপ্ত বিন্দুতে এত হলে এত আয়ন প্রয়োজন হয়, নদীতে ক্লোরাইডের ঘনমাত্রা কত? আপনার কি মনে হয় যে এইটুকু জায়গার মধ্যে একজন গিয়া খুব সহজে ক্যালকুলেশন করে ফেলবে যে সারা জীবন এই এতটুকু জায়গার মধ্যে ক্যালকুলেশন করছে? অবশ্যই না। তো এইরকম জায়গার জন্য ক্যালকুলেশন করার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন। আপনাকে সবসময় এই যে একটা আপনারা খাতার মধ্যে এইরকম ছোট্ট একটা বক্স করে নেবেন, যে যত কম জায়গায় এবং যত কম লাইন লেখা যায়, যত ছোট করে লেখা যায় তত ভালো। এখানে ছোট ছোট করে আপনারা প্র্যাকটিস করবেন, তো অবশ্যই প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই জন্য যত কম স্পেসে আপনারা এই প্র্যাকটিসগুলো করতে পারবেন তত ভালো। এখানে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি স্পেস একটু বেশি নিতেছি। এরপর হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে? অর্থাৎ এখানে দ্রাব্যতা দেওয়া আছে এবং এম এর বড় হাতের এম এর মান দেওয়া আছে,
এটা হচ্ছে বড় হাতের এম, মানে দ্রবণের মানটা দেওয়া আছে। তো এখানে বার করতে কি বলছে, বার করতে বলছে ছোট হাতের এম এবং এই দ্রাবক মানে বড় হাতের এম মাইনাস এম। তো আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারছি। আর এখানে কিন্তু এস এর মানটা দেওয়া আছে, এস এর মান হচ্ছে 80। আর এখানে 1 কেজি মানে তো হচ্ছে 1000 গ্রাম। তো চলেন আমরা অঙ্কটা শুরু করি। ধরি আমরা, তো আমরা জানি যে এস ইকুয়াল টু কত, এম বাই এম মাইনাস এম ইন্টু 100। তারপর হচ্ছে ইকুয়াল টু, এই সবগুলার মান আমরা বসাই দিই। এস এর মান কত, এস এর মান 80 ইকুয়াল টু এম এর মান হচ্ছে, এম এর মান তো বের করতে হবে, এবং এই বড় হাতের মান কত দেওয়া আছে 1000 মাইনাস ছোট হাতের এম ইন্টু 100। তো এই এখানে 8 এর 0, এখানে 1 এর 0 আমরা কেটে দিলাম, তখন আড়াআড়ি গুণ করে দিই। এই 10 কিন্তু উপরে, আড়াআড়ি গুণ করলে দিতে থাকে হচ্ছে 8000 মাইনাস 8m ইকুয়াল টু 10m। তো এরপর যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, তার মানে এর যোগফল হয়ে যাবে 18m ইকুয়াল টু হচ্ছে 8000। তো m ইকুয়াল টু হচ্ছে 8000 ভাগ 18। তো এখন যদি আমরা এটা বের করি যে 18 ভাগ 8000, তো এখানে কি দেওয়া যায়, 18 হচ্ছে 36, 56 হচ্ছে 72, 72 পরে গেলে 80 বেশি হচ্ছে, তার মানে এখানে 4 দিই, 4 দিলে এখানে 72, এখানে 8 থাকে, তার মানে আরেকটা 0, আবার দিলাম 4, 72, আবার হচ্ছে এখানে 8, আরেকটা 0 নামালাম, তারপর থাকে হচ্ছে আবার দিলাম 4, তার মানে আবার 72, তারপর 2, তারপর 8, তারপর একটা দশমিক, দশমিকের জন্য একটা 0, তো আবার সেম 4, তার মানে 4 এরকম চলতেই থাকবে, 444.4। তো এম এর মান কত, অতএব এম ইকুয়াল টু হচ্ছে 444.44। তাহলে এম মাইনাস এম এর মান কত, এই বড় হাতের এম কত, এটা হচ্ছে দ্রবক, আর দ্রাবক কি এম মাইনাস ছোট হাতের, বড় হাতের মান কত 1000, আর ছোটটার মান হচ্ছে এইটা। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 556.6। তো এখানে আনসার কত দেওয়া, আনসার এখানে এই যে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে শুধুমাত্র দ্রাবকের মান দেওয়া আছে, দ্রবেরটা দেওয়া নাই, তো আনসার শুধু দ্রাবকেরটা দিলেই হবে। এরপর হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোন দ্রবের এত গ্রাম দ্রবীভূত আছে, এর দ্রাব্যতা কত। তো এই এখানে কি দেওয়া আছে, এখানে কোথায়, এখানে আমরা বড় হাতের মান কত দেব, বড় হাতের এম এর মান তো দেওয়া নাই, এখানে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এবং 50 ml এর দ্রবে 12.25, অর্থাৎ এখানে এর মানটা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে ছোট হাতের
এম এর মান, এটা হচ্ছে ছোট হাতের এম এর মান, এবং এই 50 ml হচ্ছে আয়তন, আয়তন মানে বি। আর এটা হচ্ছে ছোট হাতের এম। আর আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে রো, রো মানে ঘনত্ব। তো আমরা এখন যদি করি যে ছোট হাতের এম দেওয়া আছে, তার মানে আমাদের বড় হাতের এম লাগবে। তো আমরা জানি যে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই বি, অর্থাৎ এম ইকুয়াল টু রো বি। তার মানে এখানে রো কত 1.25 এবং বি কত, বি হচ্ছে 50। তো আমরা এখানে গুণ করে দিই যে এটাই ভাবেই থাক, পরে দেখা যাবে। তো আমরা এখানে সূত্র বসাই দিই প্রথম। সূত্র এস ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের এম বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ইন্টু 100। এখন যদি আমরা মান বসাই দিই, ছোট হাতের এম এর মান কত 12.5, 12.5। ও আর এখানে যদি আমরা এই 50, এখানে 50-এর পরিবর্তে কিন্তু আমরা এখানে 5 ইন্টু 10 লিখতে পারি। আর 10 যদি এটার সাথে গুণ করে দিই তাহলে থাকে 12.5 ইন্টু 5। তো আমরা বুঝতে পারছি আশা করি, 12.5 বাই 5। তো এখন হচ্ছে এখানে নিচে কত 12.5 ইন্টু 5 মাইনাস 12.5 ইন্টু 100। তো এখন যদি এটা কমন নিই, কমন নিলে কি থাকে উপরে 12.5 বাই 12.5 থাকে। তো এখানে 5 মাইনাস 1, তো এটা থাকে কাটা, থাকে হচ্ছে পরে 1 ইন্টু 100 নিচে 4। তো এটা কাটা গেলে কত থাকে 25। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে কি কি হলো না হলো। তো অ্যান্সার হবে 25। এরপর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি দ্রাব্যতা যথাক্রমে 50 ও 90। 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নতি করা হলেও এ অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে? তো প্রথমে দেওয়া আছে কি, এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া আছে এস এর মান দ্রাব্যতা, এবং 55 ডিগ্রির জন্য দ্রাব্যতা হচ্ছে এস। তো বের করতে বলছে যে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তো আমরা যদি নতুন একটা পেজ নিই, বড় পেজ, সেটা হচ্ছে প্রথমে আমরা, এবং এখানে কিন্তু এ দেওয়া 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য বড় এম এর মান, অর্থাৎ দ্রবর মান দেওয়া আছে, দ্রবণের মান, এবং এখানে দ্বিতীয়টার জন্য 55টার জন্য দ্রবণের মান দেওয়া নাই। তো প্রথমে আমরা এম মাইনাস এম এর মানটা বের করে নিব।
তো এখানে কি দেওয়া আছে, প্রথমে আমরা দেখবো যে শর্তগুলো এখানে কি কি বলছে। তো এই যে শর্ত, এখানে শর্ত হচ্ছে যে দ্রাবক সিম, মানে হলো এই যে 30 ডিগ্রিতে 50 গ্রাম দ্রবণকে, মানে এই 50 গ্রামকে আবার 55 ডিগ্রিতে করা হয়েছে, 55 ডিগ্রি তাপমাত্রায় উন্নত করা হয়েছে, মানে 30 ডিগ্রিকে 55তে কনভার্ট করা হয়েছে। কিন্তু এখানে যে দ্রাবক আছে এই দ্রাবককে কিন্তু চেঞ্জ করা হয় নাই, তার মানে দ্রাবক সেম। তো এর জন্য কি, যে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য কিন্তু এর দ্রবের মান কিন্তু সেম থাকবে, এর দ্রবের মান, এবং 55 ডিগ্রির সময় এর দ্রবের যে মানটা সেটা সেম হবে না। কিন্তু আবার যখন এর দ্রবণের মানও কিন্তু সেম হবে না, কারণ এই দুইটার আলাদা হয়ে যাবে, কারণ এর তাপমাত্রা আলাদা হয়েছে, তার মানে দ্রাবকের দ্রবণের পরিমাণও আলাদা হয়ে যাবে। কিন্তু এর যে দ্রাবক আছে M - M, এটা সবসময় সমান থাকবে, এটাই হচ্ছে শর্ত। মানে এর দ্রাবক কখনোই চেঞ্জ হবে না, তাপমাত্রা যতই বাড়ানো হোক না কেন, দ্রাবক যেটা থাকবে সেটা তাপমাত্রা বাড়ানোর পরেও দ্রাবক সেটাই থাকবে। তো এখানে প্রথমে আমরা যদি দেখি যে 30 ডিগ্রির জন্য কি দেওয়া আছে, 30 ডিগ্রির জন্য দেওয়া আছে S = 50, S = 50 এবং M = কত, M = হচ্ছে 50 গ্রাম, এর দ্রাব্যতা হচ্ছে 50 এবং M হচ্ছে 50 গ্রাম, এবং এর 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য দ্রাব্যতা হচ্ছে S = হচ্ছে M/M - M × 100। তো এখানে যদি আমরা এর মানটা আমরা বের করতে চাই, M এর মান, তো এখানে S এর মান দেওয়া আছে কত, 50, তো বসাই দিই 50 = M/50 - M × 100, এটা কাটা দিয়ে দিই। তো এরপর যদি আড়াআড়ি গুণ দিই আমরা, তাহলে কি থাকে, 25 250 - 5M = 10M। তো এরপর থাকে হচ্ছে 15M = 150। তো M = কত থাকে, M = থাকে হচ্ছে 250/15, 250/15। তো এটা ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড 16.6 এরকম একটা আছে। তো এখন যদি আমরা এটার দ্রাবক বের করতে চাই, M - M কত হবে, 50 - 16.6, তার মানে দ্রাবক হবে 33.4। তো আমরা বুঝতে পারছি আশা করি এই পর্যন্ত। 30 ডিগ্রি সময় দ্রাবক কত, দ্রাবক হচ্ছে এটা। আমাদের কি বের করতে বলছে, যে এই যে 55 ডিগ্রির ক্ষেত্রে কত গ্রাম, 55 ডিগ্রি যে আমরা নিলাম এর জন্য কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তো এখন আমরা 55 ডিগ্রির ক্ষেত্রে যদি বের করতে যাই, 55 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যদি S প্রাইম = হচ্ছে M প্রাইম M - M প্রাইম / M প্রাইম × 100। তো এটার মান আমরা দেখে আসছিলাম যে শর্তের মধ্যে বলে দেওয়া আছে যে এই দুইটা দ্রাবকের মান কিন্তু সেম হবে। তো এখানে এবং S এর মান কিন্তু 50 ডিগ্রির ক্ষেত্রে 55 ডিগ্রির ক্ষেত্রে S এর মান দেওয়া আছে হচ্ছে 90। তো এখানে আমরা যদি 90 বসাই দিই, 90 = M প্রাইম, এই M প্রাইম মানে হচ্ছে কিন্তু দ্রবক, M প্রাইম মানে হচ্ছে কি
আমরা দ্রবই লিখলাম। তো m মাইনাস m প্রাইম কি হবে, এই যে 33.4 ইন্টু 100। তো এখান থেকে যদি আমরা একটা শূন্য কাটা দিই তাহলে এখানে হবে তারপর আমরা এটাকে একটা কাজ করতে পারি। কি কাজ? এটাকে আমরা করতে পারি যে এখানে 33 এটা দেওয়া আছে, এটাকে আমরা করে নিলাম যে 3.3 ইন্টু 10 ইনভার্স 1। সরি 10, মানে একটা দশমিক আমরা পেছাইয়া দিলাম, তার মানে এইটা হবে। তো এরপর এই 10 আর এই 10 আমরা কেটে দিলাম। এরপর কি থাকলো? এরপর থাকলো হচ্ছে 9 দ্রব্যভাগ 3.3। তারপর যদি আমরা দ্রব্যকে এই সাইডে নিয়ে আসি আর গুণ করে ফেলি, 3 9 হচ্ছে গিয়া 19.27 গ্রাম। তো এখন এটা হচ্ছে 55 ডিগ্রি সময় দ্রবের পরিমাণ 29.7 গ্রাম। এবং আমরা এই যে এখানে দ্রব্য কত পাইছিলাম 30 ডিগ্রি সময়, 30 ডিগ্রি সময় দ্রব্য পাইছিলাম 16.6। তো অতএব দ্রব্যযোগ্য অপরিত হবে কত? এই যে এটা থেকে এটা বিয়োগ দিতাম, এটা থেকে এটা বিয়োগ দিলে থাকে কত? 13.1। তো এটা হবে আনসার। এর আনসার হবে এই যে এটা ডি। আসলে হ্যান্ড ক্যালকুলেশন করলে অনেক সময় একটু উল্টাপাল্টা হতে পারে, মানে কাছাকাছি মানটা আমরা দিয়ে দিই। এরপর হচ্ছে এটা, এখানে কি বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত, দ্রাব্যতা দেওয়া আছে এবং বলা আছে এর পিএইচ এত হলে Mg2+ এর ঘনমাত্রা কত। তো এটা আমরা কিভাবে বের করব? তো প্রথমে আমরা দেখব যে প্রথমে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে ফেলব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড Mg2+ প্লাস 2OS মাইনাস। তো দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে S, এটা 2S। KSP ইকুয়াল টু কত? S ইন্টু 2S স্কোয়ার মানে 4S কিউব। তো এখানে কত দেওয়া আছে? এখানে KSP এর মান আমরা জানি যে দেওয়া আছে, মানে দ্রাব্যতার মান এত 2 ইন্টু 10⁻⁻11। কিন্তু এখানে S এর মান কিন্তু দেওয়া নেই। এখানে S এর মান সরি, এখানে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করতে, সরি ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করতে বলছে। ওইখানে কি দেওয়া ছিল? দেওয়া ছিল যে পিএইচ এর মান কত দেওয়া ছিল? পিএইচ এর মান দেওয়া ছিল 10। তো আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু হচ্ছে 14। তো এখানে যদি আমরা পিওএইচ বের করি তাহলে থাকে হচ্ছে
এটা যদি ওই পাশে যায় 10, তার মানে হয়েছে 4। তো এই পিওএস কে, এই ওএস কে আমরা কিভাবে নামাতে পারি ঘাট থেকে? ওএস কে আমরা ঘাট থেকে নামাতে পারি একটার মাধ্যমে, সেটা হচ্ছে যে মাইনাস লগ গুণ করে দিলাম। মাইনাস লগ যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু এটা ঘাট থেকে নেমা যায় 4। তারপর যদি আমরা এই লগ তুলতে যাই তাহলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার গুণ করে দিতে হবে ওই পাশে, অর্থাৎ ওএস এটা থেকে। অর্থাৎ পিওএস মানে ওএস এর ঘনমাত্রা এটা থাকে। আর এখানে হচ্ছে ওএস এর ঘনমাত্রা এটা থাকে, এবং কি বলছে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা বের করতে বলছে। তো এখন আমরা যদি কেএসপি লিখি, কেএসপি ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা প্লাস 2 ইন্টু ওএইচ এর ঘনমাত্রা। আর এখানে কি হবে? এখানে হবে 2 স্কয়ার। তো কেএসপির মান দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এবং এমজি তো বের করতে হবে, এবং 2 ওএস এর মান 2 ওএস হতে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু স্কয়ার। তার মানে কি থাকে? তার মানে যদি এটাকে এমজি 2 প্লাসকে এই পাশে নিয়ে আসি এবং এটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 এবং 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 8। তো 2 2 কাটা, এবং এটা যদি উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গেলে কি থাকে? উপরে নিয়ে গেলে থাকে 11 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মাইনাস প্লাস হয়ে যায়, তখন থাকে কি 10 টু দি পাওয়ার মাইনাস 3, অর্থাৎ 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটাই হবে আনসার। সরি, এখানে 2 হবে না, তার মানে এখানে হবে 2 ইন্টু, আর এখানেও 2 হবে, এখানে হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3, এখানে 2। অতএব এর আনসার হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি।